শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। স্কাই নিউজকে বললেন পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আজ উপস্থাপন করবে জাতিসংঘ। বিশ্বব্যাপী তুলে ধরা হবে নৃশংস দমনের চিত্র। রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে 5.6 মাত্রার ভূমিকম্প। গত 10 দিনে 4 বার দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হল। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। স্বৈরাচার শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার এবং তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। The whole government was involved in it, so you cannot distinguish who is really enthusiastically doing it, really doing it under orders, not quite supportive, but carrying out those kind of things. So those are the things which are taking time. We are trying. We cannot guarantee because we are a short-lived government because legal process is very slow. আজ জেনেভায় জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় জেনেভায় সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রতিবেদনটি উপস্থাপন করবেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন। জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 58তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপনকালে ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকালের দিকে এই ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার ভারত সীমান্তে, ঢাকা থেকে প্রায় 449 কিলোমিটার দূরে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11টা 8 বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর কয়েক দফা উপদেষ্টা পরিষদের নতুন মুখ যুক্ত হয়। সিআইডি প্রধান মোহাম্মদ মতিউর রহমান শেখ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেররিজম, হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধান সহ 18 পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এই প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপারদেরকে ওএসডি করা হয়েছে।
এ পর্যায়ে আমরা জানবো রমজানের বাজার পরিস্থিতির খবর। আমাদের সাথে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রোমান চৌধুরী। রোমান, নারায়ণগঞ্জে রমজানে নিত্যপণ্যের দাম এখন কেমন দেখছেন? ধন্যবাদ মুখর। আমি আছি বর্তমানে নারায়ণগঞ্জের অন্যতম পাইকারি বাজার দিগুবাবুর বাজার এলাকায়। তো আজকে আমরা জানতে চাই যে রমজান মাস উপলক্ষে কিন্তু সবসময় দ্রব্যমূল্যের একটা উদ্ভূতি দেখা দেয়। সেই ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজার এলাকায় আছি। সেখানে কিন্তু সকালে এসে আমরা বিভিন্ন নিত্যপণ্য যে দ্রব্য আছে সেগুলোর উপরে আমরা দামগুলো জানতে চেয়েছি। তা আমরা কিন্তু জানতে পেরেছি কিছু জিনিসের দাম যেমন বেড়েছে, আবার কিছু জিনিসের দাম কিন্তু কমেছেও। বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে, কিন্তু আমরা দেখেছি এসব জিনিসের দাম বেড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেগুন, যেটা রমজান মাসে ইফতারের সময় প্রয়োজন হয় বেগুন খাওয়ার জন্য, সেটা কিন্তু আগে 40 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 80 টাকা কেজি হয়ে গেছে। এবং আমরা লেবুর যে একটা নারায়ণগঞ্জের সংকট, লেবু যেটা 20 থেকে 30 টাকা হালি ছিল, সেখানে এখন 80 থেকে 100 টাকা হালিতে বিক্রি হয়েছে। এবং গরুর গোস্ত রমজানের আগে 750 বা 730 টাকায় যেটা বিক্রি হতো, সেটা এখন 800 টাকায় বিক্রি হচ্ছে। আবার অন্য ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কিন্তু অনেক কিছুর দাম যেমন কমেছে, যেমন আপনার মধ্যবিত্ত বা নিম্নবিত্তের জন্য যে ব্রয়লার মুরগিটি আছে, সেই ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু বর্তমানে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু রমজানের আগে 200 টাকা কেজি ছিল। এবং কক মুরগি যেটি আছে সেটি কিন্তু প্রায় 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটাকে 300 থেকে 320 টাকা ছিল। আরেকটি জিনিস সবচাইতে সংকট ঘটেছে, যেটা নারায়ণগঞ্জের বাজারে ভোজ্য তেল বা সয়াবিন তেল, সেটা কিন্তু আমরা জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় এই তেলের সংকট দেখা দিয়েছে। এবং 1005 লিটারের যে বোতল, সেটা কিন্তু 1050 টাকা কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু রমজানের আগে 850 টাকা ছিল। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন আমাদেরকে একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে বাংলাদেশে যেসব ভোজ্য তেল কোম্পানি তেল উৎপাদন করে থাকে, তার মধ্যে একটি কোম্পানি উৎপাদন প্রায় 20% বন্ধ রয়েছে। সেটার একটি গ্যাপ যে সৃষ্টি হয়েছে বাজারে, সেটা থেকে কিন্তু এই তেল সংকট নারায়ণগঞ্জের বাজারে দেখা দিয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের বাজারে যেসব এজেন্সি আছে ভোজ্য তেল কোম্পানির কাছ থেকে তেল সংগ্রহ করে থাকে, তারা আমাদেরকে সেটা জানিয়েছে যে তারা কিন্তু এই নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ এবং নরসিংদীর তেল সরবরাহ করে, যার কারণে তেলের সংকট দেখা দিয়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে পাশাপাশি ডিমের যে হালি, ডিম প্রয়োজনীয় একটা জিনিস, ডিমের হালি 45 টাকা হালিতে বিক্রি হচ্ছে, যে 10 থেকে 11 টাকা পিস বিক্রি হচ্ছে। তো বাজারের দোকানিরা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের ক্রয় ক্ষমতা যেটা আছে, মানুষ একটু কিনতে গেলে দেখা যায় একটু বেশি কিনে ফেলে। তো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আমাদেরকে, প্রশাসক জাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এই নিত্যপণ্য মূল্য দ্রব্যাদি যেন নিয়ন্ত্রণে থাকে, সেই জন্য তারা সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এবং কিছুদিন আগে একটি ভোজ্য তেলের কোম্পানি মনবি স্টোর নামে তাকে 3 লক্ষ টাকা জরিমানা করেছে বেশি দাম রাখার কারণে। তো এই জন্য বাজার তদারকির কাজও চলছে পাশাপাশি, এবং ক্রেতা বিক্রেতারাও একটু স্বস্তির মধ্যে আছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের দিগু বাজার থেকে সর্বশেষ। রোমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী রোমান চৌধুরী নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সেখানে রমজানের নিত্যপণ্যের বাজারের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির সহ 4 নেতাকে বেধড়ক মারধর ও বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকে হুমকির ঘটনায় বিএনপি নেতাসহ 4 জনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এই আদেশ দেওয়া হয়। এর আগে সোমবার বিকেল 3:30টার দিকে ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। শোকজ নোটিশে বলা হয়েছে, পাবনার সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং সুজানগর NA কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল খানকে আগামী 24 ঘন্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দিনাজপুরে জমি জমা সংক্রান্ত বিষয়ে মারপিটের ঘটনায় 5 জন আহত হয়েছেন। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে মোহাম্মদ শামসুল হক বাদী হয়ে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আব্দুল সত্তার ও মোহাম্মদ আব্দুল সামাদ সহ 7 জন ও অজ্ঞাতনামা 14 থেকে 15 জনের বিরুদ্ধে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা সুবিচার পাক এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা সহ স্থানীয়রা। নোয়াখালী সদরে 2000 পিস ইয়াবা সহ এক নারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। আজ আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে গতকাল রাতে জেলা শহরের রেজাউল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেলে আরোহী শরীফুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। ধামরাইয়ের সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই সেনা সদস্য নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ডেমরান এলাকায় একটি এতিমখানায় ইফতার দিতে যাচ্ছিলেন। পথে পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় শরীফুল। সুনামগঞ্জে দিরাই ও শাল্লা উপজেলায় প্রকাশ্যে একের পর এক জলমহলের মাছ লুটের ঘটনা ঘটছে। হাজারো মানুষ জাল, পোলো সহ মাছ ধরার নানা সামগ্রী নিয়ে প্রকাশ্যেই চালাচ্ছেন হরিলুট। গত 6 দিনে 8টি জলমহলের প্রায় কয়েক কোটি টাকার মাছ লুট করা হয়েছে। জলমহলের আশপাশের অন্তত 10 থেকে 15টি গ্রামের 8 থেকে 10 হাজার মানুষ আনন্দ উল্লাস নিয়ে বিলের মাছ লুট করছে, এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট ইজারাদারদের। তাদের দাবি, পুলিশকে জানিয়েও আটকানো যাচ্ছে না মাছ লুট। পুলিশ জানায়, জোয়ারিয়া, কামান, হাতনি, মেঘনা, বারঘর, মেদা, বেতইর সহ যেসব বিল থেকে মাছ লুট করা হয়েছে সেগুলো ইজারাদারদের আওতায় রয়েছে। অবৈধভাবে এসব বিলের মাছ ধরে নেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। পাবনার বেড়ায় জমি সংক্রান্ত জেরে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আবুল প্রামাণিক এবং তার লোকজনের বিরুদ্ধে। এই মর্মে ভুক্তভোগী ইমান সর্দারের ছেলে বিল্লাল সর্দার বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আনুমানিক 40 থেকে 50 জনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত 1 মার্চ ঘটনাটি ঘটে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের শ্যামচর চরে। উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। আমার স্বামীর কি লিতেছে, আমার স্বামীর ঠেয়াবের যায়, আমার স্বামীর সাইডে আমার কি লিছে, আবার আমার বেটার কি লিছে, একটি নাই গিয়ে খালি পাটির সালবাল অস্ত্রপাতি ছিল, সাপল, বন্দুক সব ছিল, সুরা মুরা দিয়ে বোঝাই মেলা নিয়ে আইছিল। কোর্টেতে রায় করে দিয়েছে অর্ধ রায় করে দিয়েছে। তারপর মনে করেন এরা মানতেছে না, এরা জোর করেই আমার কিছু করবি, আবার ঘর বাড়ি উঠে জানে 1 বছর। বহিরাগত পোলাপান নিয়ে আসে এদের উপরে যে অন্যায়টাচার করছে, আমি এর তীব্র নিন্দা জানাই। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খানের নির্দেশে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাহসিন শেখদারের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাপন, মাহফুজ, সজীব, তসবির, মনির, তারেক, জিশান, রিয়াদ, আলিফ, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। পাবনার ভাঙ্গুরার হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের জমি স্থাপনা সহ সকল কিছু অষ্টমনীষা বিএম কলেজ দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ভাঙ্গুরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষিকা, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ করা সত্ত্বেও তাদের হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ে ফেরত পাচ্ছেন না। এর সুষ্ঠু প্রতিকার চাওয়া হয়েছে এবং তাদের হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়ের জায়গা সহ সকল কিছু ফেরত চেয়েছেন তারা। যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে 1 কোটি 5 লাখ টাকা মূল্যের অবৈধ পিপি, পলিথিন, ট্রাক, ফেন্সিডিল, শাড়ি, কসমেটিক সহ খাদ্য সামগ্রী আটক করেছে বিজিবি। শিকারপুর, বেনাপোল আইসিপি, বেনাপোল, আমরাখালী চেকপোস্ট এবং ব্যাটালিয়ন সদরের সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে মাঠ দিবস হয়েছে। সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সরাইলে বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের এসএস এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আজাদুল হকের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিনার ময়মনসিংহ বিভাগের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। সাভারের আশুলিয়ায় বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ, ছিন্নমূল এবং
পথচারী সহ সর্বস্তরের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানা ছাত্রদল। মঙ্গলবার রাত 2টা থেকে 4টা পর্যন্ত এই সেহরির খাবার বিতরণ করা হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ কাম ইকবালের উদ্যোগে 200 জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় তারা জানান, পবিত্র রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাবিব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার একটি সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় 21 জন নিহত হয়েছেন। এর সময় আহত হয়েছেন আরও অন্তত 25 জন। মঙ্গলবার সন্ধ্যায় ডেরা ইসমাইল খান জেলায় হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারী 6 জন, বাকি বেসামরিক 15 জন শিশু ও নারী। বার্তা সংস্থা এএফপি জানায় যে 6 হামলাকারী নিহত হয়েছেন তারা পাকিস্তান নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির সদস্য ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির সময় সেনানিবাসের ওই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়ে। তার পরপরই ঘটে বিস্ফোরণ। এ সময় পাশের একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে। গাজীপুরের কোনাবাড়িতে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় শুনানি হয়েছে। কনস্টেবল আকরাম হোসেনকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গাজীপুরের কোনাবাড়ির সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এছাড়া সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দেন। আগামী 15 জুন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন বিষয়ে চিফ প্রসিকিউটর তাজিউল ইসলাম বলেন, রাজনীতিবিদ বা অন্য কারো কথায় প্রসিকিউশন কোনো চাপে নেই। দিনরাত কাজ চলছে, ইনশাআল্লাহ কারোর মধ্যে কোনো গাফিলতি নেই। আমরা জাতির প্রতি, জনগণের প্রতি, ভিকটিমদের প্রতি কমিটেড একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সুতরাং আমাদের কাজ অব্যাহত আছে, কাউকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব। আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনীতিক জন ডেনিয়ালোভেজের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে সহযোগিতা করতে চায় তাদের সংগঠন রাইট টু ফ্রিডম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীদের উপচে পড়া ভিড়, মিলছে না চিকিৎসা। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের শয্যা ও জনবলের অভাবে রেফার করা হচ্ছে অন্যত্র। রোগীদের সংখ্যা বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি সেবার মান। কয়েক ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায় পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগ কার্যক্রম। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করলেও সরঞ্জাম ও অন্যান্য সংকটে চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। এখানে যে বর্তমান যে হাসপাতালের সুযোগ সুবিধা আছে এটা যে এক অপ্রতুল। কোথাও 10 লাখ 2 লাখ লোকেরও উপজেলা আছে। তো জনসংখ্যার ভিত্তিতে এই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা কমপক্ষে 200 শয্যা করা উচিত। তো আমি আশা করব যে বর্তমান সরকার এবং সাভারের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই হাসপাতালটারে সংস্কার করে কমপক্ষে 200 শয্যা বিশিষ্ট করা হোক।
সেবা খাতে কর হার 7 ভাগ করার দাবি জানিয়েছেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স। জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় ব্যবসায়ীরা কোম্পানির কর কমানোর দাবি জানান। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য আলাদা কর হার নির্ধারণ করার পরামর্শ দেন তারা। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, ব্যবসায়ীরা আইন মেনে চললে ভ্যাট আহরণ সহজ হবে। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিশেল স্যান্টনার। এই ম্যাচে কোনো পরিবর্তন করেনি নিউজিল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একাদশে পরিবর্তন একটি। আজ দলে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। স্কাই নিউজকে বললেন পর্যাপ্ত প্রমাণ আছে সরকারের কাছে। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আজ উপস্থাপন করবে জাতিসংঘ। বিশ্বব্যাপী তুলে ধরা হবে নৃশংস দমনের চিত্র। রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে 5.6 মাত্রার ভূমিকম্প। গত 10 দিনে 4 বার দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো। এবং অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ে। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।